লাইভ চলে আসছে, আপনি শেয়ার স্ক্রিন অন করে স্লাইডটা ওপেন করে ফেলুন। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে এবং আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে। হ্যাঁ, মানে নট অনলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আমরা আজকে কথা বলবো অ্যাকচুয়ালি ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে যেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা ICD-10 এর দুই জায়গায় কোডিং করা আছে, একটা হলো F32 আর একটা হলো F33। এই ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা দুই জায়গাতেই রয়েছে ICD-10 এর ভিতরে। আর ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? ডিপ্রেশনটা ইজ মোর দ্যান এ স্যাডনেস। আমরা যদি বলি, and it involves the body, mood and thoughts that affect the person's daily living, behavior and cognition. মানে আমাদের সারা দিনে কিন্তু অনেক কাজে বিভিন্ন ধরনের মন খারাপ থাকে, কিন্তু এই মন খারাপের কারণে কিন্তু আমাদের নর্মাল যে একটা ফাংশন একটা মানুষের, এটা কিন্তু হ্যাম্পার হয় না। যেমন আমি এখন কোনো একটা দুঃসংবাদ শুনলাম, আমার কিছুক্ষণ মনটা খারাপ থাকলো, বা আজকে আমার অফিসে যেতে একটু দেরি হয়ে গেল, বা কোনো কারণে আজকে আমি ক্লাসে যেতে পারলাম না, বা কোনো কারণে আমার পরীক্ষায় আজকে যে আইটেমটা ছিল সেটাতে একটু নাম্বার কম পেলাম, আমার একটু মন খারাপ থাকতে পারে। বাট এর মধ্যে এই মন খারাপের জন্য আমার কিন্তু আমার পরবর্তী দিনের কাজকর্ম হ্যাম্পার হবে না, বা আমার স্বাভাবিক যে একটা ডেইলি রুটিন এটা কিন্তু নষ্ট হবে না। কিন্তু যখন আমি ডিপ্রেশনে ভুগবো, যখন আমার বিষণ্ণতা নামক এই রোগটাতে আমি ভুগবো, তখন কিন্তু দেখা যাবে যে আই উইল লস্ট দ্য রিদম অফ মাই নর্মাল ডেইলি লাইফ। আমার একটা মানে কোনো কিছুই আমার আর ভালো লাগবে না, যে মনে হবে যে আমি একেবারেই মানে আর কিছুই করতে পারছি না, মানে আমার আমার জীবনটাই মনে হয় থেমে গেছে, এরকম একটা অনুভূতি হবে। তো আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, দ্যাট দ্য প্রিভ্যালেন্স অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অ্যাকর্ডিং টু WHO এন্ড NIMH, এটা বহু আগের ডাটা, এখন একটু বেড়েছে। এটা এখন যে ডাটাটা এটা এখানে দেওয়া আছে 2003 থেকে 2005, সেখানে ছিল 4.6, বাট রিসেন্টলি এটা প্রায় 6 থেকে 7। হ্যাঁ, এবং এমন চিলড্রেন কিন্তু এই ডিপ্রেশন আমাদের দেশেও অনেক বেশি, মোটামুটি ভাবে 2 থেকে 3%, যেটা আগে ছিল 1%-এর মতো। আর লাইফ টাইম প্রিভ্যালেন্স অফ ডিপ্রেশন ইন ওমেন, এটা হচ্ছে 21.3%, এবং প্রিভ্যালেন্স ইন মেলের ক্ষেত্রে কিন্তু 12.7%। অর্থাৎ দেখা যায় যে মহিলারা তাদের লাইফ টাইমে পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণে ডিপ্রেশনে ভুগতে পারেন। এবং মোস্ট প্রিভ্যালেন্ট ইন ওমেন বিটুইন অনসেট অফ মেনস্ট্রুয়েশন অ্যান্ড মেনোপজ, অর্থাৎ যারা রিপ্রোডাক্টিভ এজে থাকে তাদের ক্ষেত্রে ডিপ্রেশনটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার কি কি আছে? There are so many depressive disorders according to DSM and ICD-10. First যেটা, সেটা হচ্ছে গিয়ে disruptive mood dysregulation disorder. It's very much common in young people and children also. Disruptive mood dysregulation disorder. The second one is persistent depressive disorder or dysthymia. তো এই যে প্রথম যেটা বললাম যে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার, এখানে কিছু কথা বলা দরকার। যে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডারে যেটা হয় মেইনলি যে চিলড্রেনদের ক্ষেত্রে এবং ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে খুব অ্যাঙ্গার আউটবার্স্ট থাকে। প্রায় দেখা যায় তারা অনেক রাগারাগি করে, রাগ করে জিনিসপত্র ভাঙচুর করছে, হঠাৎ করে একদম আনকন্ট্রোলড অ্যাঙ্গার যেটাকে আমরা বলি, যে একদম এবং ডিসপ্রপোর্শনেট টু দ্য স্টিমুলাস, যে ঘটনায় যতটুকু রাগ না করার কথা তার চেয়ে অনেক বেশি সে একটা রাগ করে ফেলবে, বা একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করে ফেলতে পারে। হ্যাঁ, এবং বেশিরভাগ সময় দেখা যাবে তার মুডটা খুব ইরিটেবল থাকে, সে খুব রাগান্বিত, সবসময় রাগ করছে, মেজাজ খিটখিটে, কথাই বলা যায় না তার সাথে, এরকম একটা অ্যাটিটিউড থাকে। এটা সাধারণত ইয়াং পিপলদের ক্ষেত্রে বেশি হয়। আর তারপরে যেটা, সেটা হচ্ছে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটার আরেকটা নাম হচ্ছে ডিসথাইমিয়া।
in this case, actually what happens that the depression in low grade, it persists for a long time, more than 2 years or more. তো দেখা যাবে যে 2 বছরের বেশি সময় ধরে সবসময়ই মানে তার ঠিক আসলে ওই রকম খুব বেশি যে মন খারাপ থাকে তা না, বাট সবসময়ই তার মনটা কেমন যেন একটু গ্লুমি থাকে, একটু মন খারাপ থাকে, একটু একটা লো গ্রেড ডিপ্রেশন তার সবসময়ই মনের ভিতরে সবসময় কাজ করছে। হ্যাঁ, ইটস কল্ড persistent depressive disorder or dysthymia. Another is bipolar depression. In the last class, we discussed about bipolar mood disorder, manic phase, and then we told that we will discuss about the depressive phase on next class. Today, we are discussing about the depression. So, bipolar depression, bipolar and manic একটা ফেজ আমরা লাস্ট ডেতে বলেছিলাম, আর একটা ছিল ডিপ্রেসিভ ফেজ। তো এটা হচ্ছে গিয়ে বাইপোলারের ডিপ্রেশন। Another is postpartum depression. In the postpartum period, most of the women suffers from depression. এটাকে আমরা আরেকটা বলি যে postpartum blue বা baby blue অনেক সময় বলা হয়, এটা আরেকটা নাম। This is also another kind of depression, postpartum depression. And premenstrual dysphoric disorder. এটা সাধারণত it associates with the onset of menstruation in case of female who are in reproductive age. তো যেটা হয় যে মানে মেনস্ট্রুয়াল সাইকেল জাস্ট শুরু হওয়ার বিগিনিংয়েই দেখা যায় যে তার মনটা খুব খিটখিটে থাকে, মেজাজ খুব খারাপ থাকে, হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে একটু ডিপ্রেসড মুড থাকে তার, মন খুব খারাপ থাকে, কোনো কিছু ভালো লাগছে না, একটা অশান্তি অস্থিরতা কাজ করছে, এটা হতে পারে। আর একটা হচ্ছে সাইকোটিক ডিপ্রেশন। উই ডিসকাসড ইন সিজোফ্রেনিয়া, দ্যাট সিজোফ্রেনিক পেশেন্টের ভিতরে একটা নেগেটিভ সিমটম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে সেখানে একটা কথা ছিল যে অ্যানহেডোনিয়া থাকতে পারে, তার অ্যাভলিউশন থাকতে পারে, নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়া। এবং যে সিজোফ্রেনিক কেসগুলো সাধারণত রেমিশনে থাকে, যে সিজোফ্রেনিয়ায় ভুগছিল ঠিক আছে, কিন্তু এখন দীর্ঘদিন ধরে সে রেমিশনে আছে, অর্থাৎ ওষুধ খাওয়ার পরে তার এখন আর কোর সিমটম গুলো নেই, বাট তার ভিতরে কিছু ডিপ্রেসিভ সিমটম কাজ করে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ডিপ্রেশনটা অনেক সময় it becomes too severe that the patient develops some psychotic feature, তার ভিতরে কিছু ডিলিউশন ডেভেলপ করতে পারে, কিছু হ্যালুসিনেশন ডেভেলপ করতে পারে। তো এই দেখা যায় যে সিজোফ্রেনিয়ার যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো অনেকটাই তার ভিতরে ফুলফিল করে, বাট ইট ওয়াজ দ্য বিগিনিং ওয়াজ দ্য ডিপ্রেসিভ এপিসোড। তো সেক্ষেত্রেও আমরা এটাকে অনেক সময় বলি যে সাইকোটিক ডিপ্রেশন। এন্ড অ্যানাদার ইজ সিজনাল ডিপ্রেশন, বা এটার আরেকটা নাম হচ্ছে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। সিজনের সাথে মানুষের মুড কিন্তু চেঞ্জ হয়। এই যে সিজনাল ডিপ্রেশনটা, এটা ইট অকার্স মেইনলি ইন উইন্টার। শীতকালে সাধারণত দেখা যায় যে অনেকের খুব মন খারাপ থাকে, বা অনেক কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না, বাট ইট গোজ অ্যাওয়ে ওয়েন ইট কামস সামার এন্ড স্প্রিং। যদি বসন্তকালে বা গ্রীষ্মকালে এই লক্ষণগুলো আর থাকে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা সিজনাল ডিপ্রেশনটা আমরা খুব একটা বেশি পাই না, তারপরেও পাওয়া যায়। বাট ইন ওয়েস্টার্ন কান্ট্রি, যেখানে শীত প্রধান দেশগুলো, ওয়েস্টার্ন বলা ঠিক হবে না, যেখানে শীত প্রধান দেশ, যেখানে বছরের বেশিরভাগ সময় শীত থাকে এবং শীতকালে প্রচন্ড শীত পড়ে, সেসব দেশে এই সিজনাল ডিপ্রেশন বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারটা খুব কমন। তো আমরা কথা বলবো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে। এটা আন্ডারগ্রেড লেভেলে অন্য ডিপ্রেশন গুলো নিয়ে আমরা খুব বেশি আলাপ করি না। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটা নিয়ে আমরা আলাপ করব, এবং ডিপ্রেশনের সিমটম অন্যান্য যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার গুলো আছে মোরলেস সেম। এবং বাইপোলারের ডিপ্রেশন যেটা কতদিন আমরা আলোচনা করেছিলাম, বাইপোলারের ডিপ্রেশনটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সিমটম একই রকমের সিমটম। তো আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সিমটম নিয়ে আমরা আলোচনা করব। তো সিমটমের মধ্যে ফার্স্ট যে সিমটম, যেটা একেবারে আমরা বলি যে দিস এ কোর সিমটম, দ্যাট ইজ লো মুড অর ডিপ্রেসড মুড। পেশেন্টের মন খুব খারাপ থাকবে। মুড আমরা আলোচনা করেছিলাম, হোয়াট ইজ মুড। মুড হচ্ছে গিয়ে একটা পেশেন্টের একটা সার্টেন পোর্শন অফ টাইমে তার মানে আচার আচরণ, তার কথাবার্তায়, তার সবসময় তার মনটা কেমন থাকে বেশিরভাগ সময়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মুড। তো পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করব যে দিনের বেশিরভাগ সময় আপনার মন কেমন লাগে। এটা যদি জিজ্ঞাসা করি তাহলে এই পেশেন্টের উত্তর দিবে যে না, আমার মন খুব খারাপ লাগে, আমার খুব বিষণ্ণ লাগে, আমার একেবারেই ভালো লাগে না কোনো কিছু। হ্যাঁ, এটাকে আমরা বলি লো মুড অর ডিপ্রেসড মুড। সরি।
দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটিস, যে আমার কোনো কিছু করতেই ভালো লাগে না, একেবারেই আমার কোনো কিছু করতে ভালো লাগে না, আমার খুব অশান্তি লাগে, আমার আমার কোনো কাজের প্রতি আমি কোনো আগ্রহ পাই না। কারণ আমাকে ক্লাস করতে হবে, আমার ক্লাস করতে ইচ্ছা করে না, আমার পড়তে হবে, আমার পড়তে ইচ্ছা করে না, আমাকে এখন উঠে একটু বাজারে যাওয়া দরকার, আমার ঘরে বাজার নেই, কিন্তু আমার ইচ্ছা করছে না, আমি বাজারে যেতে চাচ্ছি না, বা একটা কোনো একটা কাজ করা দরকার, আমার কাপড়গুলো একটু ধুয়ে দেওয়া দরকার, অথবা আমার ঘরটা একটু গোছানো দরকার, আমার আমার ইচ্ছা করে না, আমার ভালো লাগে না কোনো কিছু করতে। এই ধরনের এটাকে আমরা বলি ল্যাক অফ ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটিস, মানে সাধারণ যে ডেইলি রুটিন, যে তার অ্যাক্টিভিটিস গুলো থাকে, যে কাজগুলো থাকে, সেগুলো করতে তার ভালো লাগবে না। নেক্সট ইজ চেঞ্জ ইন স্লিপ প্যাটার্ন। হ্যাঁ, ডিপ্রেশনের স্লিপের প্যাটার্ন দুইভাবে চেঞ্জ হতে পারে। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে স্লিপ কমে যায়, ইনসোমনিয়া হয় বা রিডিউসড স্লিপ হয়। সাধারণত এই যে ডিপ্রেশনের যে স্লিপ প্যাটার্নটা, যেটা ইনসোমনিয়াটা হয়, এটা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আর্লি অ্যাওয়েকেনিং হয়। আর্লি অ্যাওয়েকেনিং বলতে যে কোনো পেশেন্টের যদি এরকম অভ্যাস থাকে যে উনি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠেন, তাহলে দেখা যাবে যে ডিপ্রেশন হলে এই পেশেন্টটাই বা এই ব্যক্তিটাই দেখা যাবে যে সকাল 7টার পরিবর্তে তার প্রতিদিন ভোরে 4টায় বা 5টায় ঘুম ভেঙে যাচ্ছে। এই আর্লি অ্যাওয়েকেনিং হয়। এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন ফল ইন স্লিপ এগেইন। মানে এই যে আর্লি অ্যাওয়েকেনিং হলো, ভোর 4টা বা 5টায় তার ঘুম ভেঙে গেল, কিন্তু তার আসলে সকাল 7টা পর্যন্ত ঘুমানোর কথা। তো 4টা-5টায় ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যে আবার ঘুমাইতে যাবেন, ডিফিকাল্টি এটাতে ফেস করবেন উনি। এগেইন ফলিং এ স্লিপ, এটা উনার আসলে আর হবে না। 4টা-5টায় ঘুম ভেঙে যাওয়ার পরে উনি অনেক চেষ্টা করবেন হয়তোবা আবার ঘুমানোর, কিন্তু আর ঘুম উনার হবে না। যে কারণে হবে কি, তার আ স্লিপটা খুব মানে আনরিফ্রেশিং একটা স্লিপ হবে। যেহেতু অনেক আগেই তার ঘুম ভেঙে গেছে এবং আবার সে ঘুমাইতে পারে নাই, এবং তারপরে দেখা যাবে যে ঘুমানোর পরে তার মানে একটা আনরিফ্রেশিং স্লিপ থাকবে। তো এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আরেকটা যেটা দেখা যায়, আমরা অনেক সময় বলি অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, সেখানে আবার উল্টাটা হতে পারে। সেখানে হতে পারে কি, স্লিপ বেড়ে যেতে পারে, হাইপারসোমনিয়া হতে পারে। যে পেশেন্টের আগে ৬ থেকে ৭ ঘন্টা সে হয়তোবা ঘুমাইতো ২৪ ঘন্টায়। এখন দেখা যাবে যে না, উনি সারাদিনে ১২-১৪ ঘন্টা করে ঘুমাচ্ছেন, এবং তারপরেও মনে হচ্ছে যে না, তার ঘুম কমপ্লিট হয়নি, আরো ঘুমাইতে হবে। হ্যাঁ? তো এরকমও হতে পারে। ইউজুয়ালি যেটি হয় সেটি হচ্ছে ইনসোমনিয়া বা অ্যাটিপিক্যাল ডিপ্রেশন যদি হয়, সেক্ষেত্রে হাইপারসোমনিয়াও হতে পারে, এবং স্লিপের প্যাটার্নটা হবে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং। পরের যে জিনিসটি সেটি থাকে হচ্ছে ফিলিং অফ গিল্ট অর ইনক্রিজড ওরি। ফিলিং অফ গিল্ট মানে পেশেন্ট নিজেকে একটা ব্লেম করার প্রবণতা তার ভিতরে দেখা যাবে। হি উইল থিংক দ্যাট হি অর শি ইজ রেসপন্সিবল ফর এভরি অড থিং ইন হিজ লাইফ। যে আমার জীবনে যা কিছু হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ, আই এম ওর্থলেস, আমাকে আমার কারণেই আসলে পৃথিবীতে এত সমস্যা। এই যে করোনায় এত মানুষ মারা যাচ্ছে, এটা নিশ্চয়ই আমার পাপের জন্যই হয়েছে। হ্যাঁ, আমার বাবা মা খুব সমস্যার মধ্যে আছে, এটা আসলে আমার জন্যই আছে। তারা আমার জন্যই এই কষ্টের মধ্যে পড়ে গেছে। বা মানে আমার পরিবারে কোনো একটা বিপদ হলো, এই বিপদটা আসলে আমার জন্যই হয়েছে। আমিই আসলে সবকিছুর জন্য দায়ী। আমার কারণেই পৃথিবীর যত অনিষ্ট। হ্যাঁ? সবসময় নিজেকে ব্লেম করার একটা টেনডেন্সি তার ভিতরে দেখা দিবে। এটা হচ্ছে ফিলিং অফ গিল্ট। বা অনেকে এসে বলে, যারা একটু রিলিজিয়াস পারসন, তারা এসে বলে যে আমি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। হ্যাঁ, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। আমি আর আসলে আমার আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আসলে একটা নাফরমান বান্দা আল্লাহর। হ্যাঁ, আমাকে দিয়ে কিছুই হলো না। আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। এভাবে সবসময় নিজেকে একটা ব্লেম করার প্রবণতা তার ভিতরে থাকবে। এরপরে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে এক্সট্রিম ফ্যাটিগ। আমরা যেটি বলেছিলাম যে ল্যাক অফ ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটিস। একটা বিষয় হলো যে তার কাজে কোনো আগ্রহই থাকবে না। আর এক্সট্রিম ফ্যাটিগ থাকবে। এক্সট্রিম ফ্যাটিগটা কি? যদি সে কোনোভাবে কাজ করেও দেখা যাবে যে খুব সামান্য একটু কাজ করার পরেই সে প্রচন্ড রকমের টায়ার্ড হয়ে গেছে। যেটাই আসলে হওয়ার কথা না। যে এই ঘর থেকে ওই ঘরে উঠে সে একটু হেঁটে গেছে, তারপরে মনে হচ্ছে যে আমি ১ মাইল দূরের রাস্তা হেঁটে চলে আসলাম। এতটাই তার টায়ার্ড লাগবে। যে অল্পতেই সে অনেক বেশি ফ্যাটিগ হয়ে যাবে। অনেক সময় বিশেষ করে যারা বুঝাতে পারেন না আমাদের রোগীরা, তারা এসে অনেক সময় বলেন যে আমার খুব দুর্বল লাগে, আমাকে ভিটামিন দেন। আসলে তার ভিটামিনের প্রয়োজন নেই। তার আসলে ডিপ্রেশন। হ্যাঁ? মানে অল্প কাজেই সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। এই ধরনের
একটা প্রবণতা তার ভিতরে থাকে। ল্যাক অফ কনসেন্ট্রেশন, এটি সাধারণত বোঝা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং বড়রা এটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে তারা পড়ায় মনোযোগ দিতে পারে না। পড়তে বসলে ১ ঘন্টা ২ ঘন্টা পড়ার পরে কি পড়লো আমার মাথায় কিছুই নেই, আমি কিছুই পড়তে পারলাম না, হ্যাঁ? এবং কিছুই পড়তে পারলো না সেটা নিয়ে সে আরো ডিপ্রেসড হয়ে যায়। যে তার কোনো মনোযোগই দিতে পারে না পড়ার উপরে। আর বড়রা কি করেন? বড়রা যেটি করেন, এটি সাধারণত কমপ্লেইন নিয়ে আসেন যে আমি প্রায় ভুলে যাই। কিভাবে কিরকম ভুলে যান? এই যে ধরেন একটা চাবি আমি কোথায় রেখেছি, একটু পরে আমি আর মনে করতে পারি না। আসলে মনে করতে পারেন না ব্যাপারটা এরকম না। উনি চাবিটা যখন রেখেছিলেন তখনই তার মনোযোগ ছিল না যে উনি চাবিটা কোথায় রাখছেন। যে কারণে উনি পরবর্তীতে যে ওই চাবিটা আবার খুঁজে বের করবেন, এটা তার দ্বারা সম্ভব হয় না। তো এটা একটা ব্যাপার থাকে, ল্যাক অফ কনসেন্ট্রেশন। এরপরে চেঞ্জ ইন অ্যাপেটাইট। চেঞ্জ ইন অ্যাপেটাইট এটা আমি বলেছি সাধারণত যে জিনিসটি হয় সেটি হচ্ছে অ্যাপেটাইট কমে যায়, হ্যাঁ? অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে। ডিপ্রেশন হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, পেশেন্টের কিছুই খেতে ইচ্ছা করে না। কোনো খাবারেই ভালো লাগে না। আগে যে খাবারগুলো খেতে মজা পেত এখন আর কোনো খাবারই তার খেতেই পারে না। সে একেবারেই খাওয়া-দাওয়া ছেড়ে দেয়, অনেক সময় আসে। আর উল্টোটাও হতে পারে। অনেক সময় অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, যেটি একটু আগে বলেছিলাম যে অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে যেটি হতে পারে সেটি আবার অ্যাপেটাইট বেড়ে যেতে পারে। যে প্রচুর পরিমাণে খায়, ভোরাশিয়াস ইটার হয়ে যায় তারা। অসম্ভব রকমের একটু মানে অল্প একটু খাওয়ার পরেই মনে হচ্ছে আরো খায়, আরো খায়, আরো খায়। হ্যাঁ? যত বেশি খায় ততই মনে হচ্ছে তার ভালো লাগে। তো একদম খেতেই থাকে। তো যেহেতু এই যে স্লিপের প্যাটার্ন এবং অ্যাপেটাইট এই দুটো যদি একটু আমরা খেয়াল করি তাহলে আমরা যে জিনিসটা দেখব যে কোনো পেশেন্টের যদি ইনসোমনিয়া থাকে এবং তার সাথে তার অ্যানোরেক্সিয়া থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে একে তো সে ঘুমায় না, তারপরে আবার সে খাওয়া-দাওয়াও করে না। তাহলে তার ওয়েট কিন্তু লস হইতে পারে। ডিপ্রেশনে ইউজুয়ালি ওয়েট লস হয়। কিন্তু যদি অ্যাটিপিক্যাল ডিপ্রেশন হয়, যেক্ষেত্রে যে পেশেন্টের অনেক ঘুম হবে, ১২-১৪ ঘন্টা ঘুমাবে আর যেটুকু সময় জেগে থাকবে সেটুকু আবার সে অনেক খাওয়া-দাওয়া করবে, তাহলে কিন্তু দেখা যাবে যে তার ওয়েট গেইন হতে পারে। তো এইজন্য ডিপ্রেশনে ওয়েট লসও হতে পারে, আবার ওয়েট গেইনও হতে পারে। হ্যাঁ? পরের যে সিম্পটম সেটি হচ্ছে সাইকোমোটর অ্যাজিটেশন অর রিটার্ডেশন। সাইকোমোটর অ্যাজিটেশন। অ্যাজিটেশন কথাটার মানে কি? একটা আ অস্থিরতা, একটা এক ধরনের মানে আমরা যেটা বলি যে অ্যাজিটেটেড ফিল করে, যে একটু অস্থির ফিল করে, কোথায় গেলে শান্তি পাবে এইটা ঠিক আসলে বুঝে না। একটু বসার পরেই মনে হচ্ছে না বসলে ভালো লাগছে না, আমি একটু উঠে দাঁড়াই। একটু দাঁড়ালে মনে হচ্ছে না ভালো লাগছে না, আমি একটু হেঁটে আসি। একটু হেঁটে আসার পরে মনে হচ্ছে না একটু মনে হয় বসলেই ভালো লাগে। এরকম একটা সাইকোমোটর এজিটেশন তার ভিতরে কাজ করতে পারে। আবার ঠিক উল্টোটাও হতে পারে, রিটার্ডেশনও হতে পারে। যে তার স্বাভাবিক নড়াচড়াও একেবারে কমে যেতে পারে। হ্যাঁ? বিছানায় শুয়ে থাকলে যেই কাত হয়ে শুয়ে আছে সেই কাত হয়েই শুয়ে আছে, নড়াচড়া করার আর কোনো আগ্রহই পাচ্ছে না। হ্যাঁ? বা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই আছে, ওখান থেকে আর নড়তে ইচ্ছা করছে না। কোথাও বসলে বসেই আছে, আর নড়াচড়া করতে ইচ্ছা করছে না। এটিও হতে পারে ডিপ্রেশনে। লাস্ট যে জিনিসটি সেটি হচ্ছে ইম্পর্টেন্ট, এটিকে আমি একটু অন্যভাবে লিখেছি, সেটি হচ্ছে রিকারেন্ট থট অফ ডেথ। সবসময় মৃত্যুর চিন্তা আসতে পারে। এই মৃত্যুর চিন্তাটা দুই ভাবে আসতে পারে। একটা বলতে পারে যে না আমি বোধহয় মরে যাব, আমি আর বাঁচবো না, আমার আর আয়ু বেশি দিন নাই, আমি যে কোনো সময় আমি মরে যেতে পারি, এইটা চিন্তা করতে পারে। আরেকটা চিন্তা করতে পারে যে না আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নেই বা আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি মরে গেলেই ভালো। হ্যাঁ? সাধারণত ডিপ্রেশনে এই সুইসাইডের আইডিয়াটাও চলে আসতে পারে। তো সুইসাইডের আইডিয়া যদি ডিপ্রেশনে আসে, এটা কিন্তু সাধারণত আমরা ধরে নেই যে এটা সিভিয়ার ডিপ্রেশন। হ্যাঁ? কারণ সুইসাইডের আইডিয়াতে এই পেশেন্ট গুলোকে যদি ট্রিট না করা হয়, পেশেন্টের যদি সুইসাইডের আইডিয়া থাকে, পেশেন্টের কিন্তু আ সুইসাইড মানে অ্যাটেম্পটও নিয়ে ফেলতে পারে, এবং অ্যাটেম্পটে যদি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু সে একেবারেই মরেও যেতে পারে। হ্যাঁ? আমরা ডিপ্রেশন কিন্তু একটা অসুখ। আমরা এই জিনিসটা অনেক সময় বুঝি না। আমাদের আমাদের অনেকেই অনেক সময় প্রশ্ন করেন, অনেক রোগী এসে আমাদেরকে প্রশ্ন করেন যে, "ডাক্তার সাহেব আমার তো কোনো অভাব নেই। আমার তো কোনো কিছুর কোনো কমতি নেই, কোনো কিছুর কোনো ঘাটতি নেই। আমার কেন ডিপ্রেশন হবে?" হ্যাঁ? উনি হয়তো এসেছেন যে উনার ঘুম হয় না বা উনার খাওয়ার রুচি নেই। উনি কাজকর্ম করতে উনি একটু কাজ করলেই উনি হাঁপিয়ে ওঠেন। উনার শরীর দুর্বল হয়ে যায়। হ্যাঁ? উনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না ইদানিং, বা কোনো কিছু মনে রাখতে পারছেন না। এই ধরনের সমস্যা নিয়ে উনি হয়তো আমাদের কাছে এসেছেন। তো আমরা ডায়াগনোসিস করলাম যে আপনার আসলে ডিপ্রেশন আছে। ডিপ্রেশন কি? এটা একটা বিষণ্ণতা, এটা একটা অসুখ। তো তখন রোগীরা আমাদের কাছে প্রশ্ন করলেন যে, "আমার বিষণ্ণতা কেন হবে? আমার তো কোনো কিছুর অভাব নেই।"
আসলে অভাব থাকলেই যে বিষণ্ণতা হবে এরকম কোনো কারণ নেই। আমরা ডিপ্রেশনের এটিওলজি একটু পরে পড়বো, তখন আমরা দেখব যে অভাবের সাথে কিন্তু আসলে যে ডিপ্রেশনের সম্পর্ক আছে আর প্রাচুর্যের সাথে ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই, বিষয়টি কিন্তু এরকম না। অনেক অভাবী মানুষ আছেন যারা আর্থিকভাবে অসচ্ছল, যাদের হয়তো পৃথিবীতে সহায় সম্পত্তি বলতে বা বিষয় সম্পত্তি বলতে বলার মতো কিছুই নেই, কিন্তু তারা অনেক সুখে বসবাস করছেন। আবার অনেক ধনী মানুষ, অনেক সাকসেসফুল মানুষ আমরা লাইফে যাদেরকে দেখে মনে করি যে অনেক সাকসেসফুল, তারাও কিন্তু বিষণ্ণতায় ভুগতে পারেন। হ্যাঁ, তো কাজেই এটা একটা অসুখ, এবং এই অসুখ হলে এর চিকিৎসা করতে হবে। এটি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন অভিনেতা, উনি সুইসাইড করে ফেলেছেন। তো এত কম বয়সে এত সে বিখ্যাত, এত তার ফ্যান, এত টাকা পয়সা সে অর্জন করে ফেলেছে, এত নাম অর্জন করে ফেলেছে, সে কেন সুইসাইড করতে যাবে? সুইসাইড করতে যাবে, কেন করতে যাবে? তার একটাই উত্তর যে উনি বিষণ্ণ ছিলেন, উনি ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ছিলেন। হ্যাঁ, এরকম আমরা আগেও দেখেছি। অনেক 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 সমাজে আমরা মনে করি যে সে ব্যক্তিটি হয়তো বা অনেক সাকসেস, লাইফে সে অনেক সফল, বাট দে কমিটেড সুইসাইড। তো এই সুইসাইড করার কারণ কিন্তু আসলে বিষণ্ণতা। তো বিষণ্ণতা হলে, বিশেষ করে সুইসাইডাল আইডিয়েশন যদি কারো ভেতরে থাকে, তাকে কিন্তু অবশ্যই ট্রিটমেন্টে আনতে হবে, তা না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। আচ্ছা, এই যে আমরা এই সিম্পটম গুলোর কথা বললাম, এখানে প্রায় ৯টা সিম্পটম আছে। এই ৯টা সিম্পটমের মধ্যে অ্যাটলিস্ট ৫টা সিম্পটম কিন্তু থাকতে হবে যদি আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে চাই। যদি ৫টার কম সিম্পটম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা অনেক সময় মাইনর ডিপ্রেশনও বলতে পারি। কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে গেলে অবশ্যই ৫টা বা তার বেশি সিম্পটম পেশেন্টের মধ্যে থাকতে হবে। এবং কতদিন থাকতে হবে? অ্যাটলিস্ট ফর 2 উইকস। একদিন ২ দিন মন খারাপ থাকে, একদিন ২ দিন কাজ করতে ভালো লাগে না, হ্যাঁ? এইটা কোনো সমস্যা নাও হতে পারে। এটা নরমাল মানুষেরও হতে পারে। আমি আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছি। তো আমার তো আজকে, কালকে, পরশু ২ দিন, ৩ দিন, ৪ দিন মনটা খুব খারাপই থাকবে। আমার কোনো কিছু করতে ভালো লাগবে না। আমার সবকিছুতেই দুর্বল লাগবে। আমার সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা হবে। এমনও মনে হতে পারে যে পরীক্ষায় ফেল করলাম, আমার আর বেঁচে থেকে লাভ কি? এটাও মনে হইতে পারে। কিন্তু যদি এই অ্যা অনুভূতিগুলো, যদি আমার এই লক্ষণগুলো ২ সপ্তাহ বা তার বেশি persist করে, if it persist for more than 2 weeks, then we can diagnose the patient is suffering from major depressive disorder। এবং কতগুলো? এই ৯ টার মধ্যে at least ৫ টা অথবা তার বেশি। আচ্ছা, একটা স্ক্রিনিং কোয়েশ্চেন যদি আমরা সাসপেক্ট করি যে এই যে আগের যে সিম্পটম গুলোর কথা আমরা বললাম, যে এই ৯ টা সিম্পটমের মধ্যে কোনো একটা যদি পেশেন্টের ভিতরে থাকে বা না থাকে, বা এই ধরনের কোনো লক্ষণ নিয়ে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা পেশেন্টকে একটা স্ক্রিনিং কোয়েশ্চেন অবশ্যই করব। কি কোয়েশ্চেন? দিনের বেশিরভাগ সময়ে আপনার মন কেমন থাকে? আমরা যেহেতু বাঙালি, বাংলায় আমাদের প্রশ্ন করতে হবে, দিনের বেশিরভাগ সময়ে আপনার মন কেমন থাকে? পেশেন্টকে এই প্রশ্নটা ঠিক এইভাবেই, দিনের বেশিরভাগ সময়, অর্থাৎ দিন যদি আমরা ধরি ২৪ ঘন্টায়, তাহলে ১২ ঘন্টার বেশি সময়ে কিন্তু তার মনটা খারাপ থাকতে হবে। হ্যাঁ? তাহলে দিনের বেশিরভাগ সময় মন কেমন থাকে? যদি পেশেন্ট উত্তর দেয় যে, "না, দিনের বেশিরভাগ সময়ই আমার মন খুব খারাপ লাগে, আমার খুব বিষণ্ণ লাগে", তাহলে আমরা ধরে নেব যে তার অবশ্যই ডিপ্রেশন আছে। এখন সেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার না আদার ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটা আমরা বের করার চেষ্টা করব। এই কোশ্চেনটা অবশ্যই একদম মনে রাখবা, অঙ্কের সূত্রের মতো, দিনের বেশিরভাগ সময়ে আপনার মন কেমন লাগে? পেশেন্টকে এই একটা কোশ্চেন করলে আমরা সন্দেহ করতে পারবো যে তার ডিপ্রেশন আছে বা নাই। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটা হচ্ছে একটা রিল্যাপসিং এবং রিমিটিং কোর্স। রিল্যাপসিং এবং রিমিটিং মানে কি? মানে হচ্ছে যে আমি যদি কোনো একটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্টকে ট্রিটমেন্ট নাও দেই, তাহলেও দেখা যাবে যে খুব সিভিয়ার যদি কেস না হয়, মাইনর বা মডারেট ডিপ্রেশন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের আবার কিছুদিন পরে তার ডিপ্রেশন কমে যেতে পারে। তবে ডিপ্রেশন কমে যাওয়ার পরে কিন্তু তার আবার এই ডিপ্রেশন রিল্যাপস করবে, আবার হবে। একবার কমে যাবে, আবার হবে, একবার কমে যাবে, আবার হবে। এখন কথা হলো যে জিনিসটা, এই যে গতদিনও বলেছিলাম আমরা when we were discussing about bipolar mood disorder, যে রিল্যাপসিং এবং রিমিটিং কোর্স যদি হয়, যদি ট্রিটমেন্ট ছাড়াই যদি অসুখ কমে যায়, তাহলে আমার ট্রিটমেন্ট করার দরকার কি? ট্রিটমেন্ট করার দরকার এটাই যে ওই যে মাঝের যে পিরিয়ডটা, হ্যাঁ, ২ টা এপিসোডের মাঝের যে পিরিয়ডটা পেশেন্ট ইউথাইমিক থাকে, ওই পিরিয়ডটাকে লেন্দি করা, এবং তার যে ডিপ্রেসিভ এপিসোড গুলো হয়, সেই এপিসোড গুলোর ইন্টেনসিটি যেন কম হয়। অর্থাৎ কোনো পেশেন্টের একদম যদি সিভিয়ার ইন্টেনসিটির ডিপ্রেশন হয় যে আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি সুইসাইড করলেই ভালো, তাহলে কিন্তু একসময় পেশেন্ট দেখা যাবে she will commit suicide।
তো এইটা যেন না হয়, এবং এই যে মাঝের যে এপিসোড, ইন্টার এপিসোডিক যে ইউথাইমিক যে পিরিয়ডটা, এটাকে আমি যত প্রলং করতে পারবো, পেশেন্ট তত হেলদি লাইফ লিড করতে পারবে। এবং ট্রিটমেন্ট করতে করতে অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় মোর দেন 75% ক্ষেত্রেই কিন্তু পেশেন্ট একেবারে ভালো হয়ে যেতে পারে। তবে ডিপ্রেশন কিন্তু রিল্যাপস করে। যাদের একবার ডিপ্রেশন হয় তাদের লাইফ টাইমে আবারও কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হওয়ার একটা চান্স থাকে। Half of all episode fully remits within 6 to 12 months with or without treatment, যে কথাটি বলেছিলেন, হ্যাঁ, যে আমি ট্রিটমেন্ট না দিলেও কিন্তু 6 মাস বা 1 বছরের মধ্যে ভালো হয়ে যাবে, কিন্তু ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, কারণ তার ইন্টেন্সিটি কমাইতে হবে, তার ইউথাইমিক পিরিয়ডটা বাড়াইতে হবে। And up to 20% of those who experience an initial episode may develop chronic depression. এই যে বললাম যে মোর দেন 75% ক্ষেত্রেই কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডার ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। তবে কিছু পেশেন্ট থাকবে যাদের ক্ষেত্রে এটা ক্রনিসিটি ডেভেলপ করতে পারে, বা লাইফ টাইমে আবারও তারা বিভিন্ন ধরনের কারণে হোক বা অকারণে হোক ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগতে পারে। আচ্ছা, এখন সিমটমস অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের কিছু সিমটম আছে। এই সিমটমগুলোর ভিতরে দেখো, এখানে আমি দুইটা ভাগে ভাগ করেছি। কিছু আছে ইমোশনাল সিমটম, কিছু আছে ফিজিক্যাল সিমটম। আমরা এতক্ষণ যে একটু আগে যে ডিপ্রেশনের সিমটমগুলোর ক্ষেত্রে আলোচনা করলাম, তোমরা যদি একটু খেয়াল করে থাকো তাহলে সেখানে তোমরা দেখবে যে কিছু সিমটম আছে যেগুলো ইমোশনাল। ইমোশনাল সিমটম কি? একটা হলো স্যাডনেস, যেটা আমরা বলেছিলাম। এরপরে লস অফ ইন্টারেস্ট বা প্লেজার, এটাও একটা ইমোশনাল সিমটম। এরপরে ওভারওয়েলমড, অ্যাংজাইটি, হ্যাঁ, সবসময় অস্থির থাকা, সবকিছু নিয়ে একটা মানে সবকিছুর মধ্যেই একটা কেমন যেন একটা মানে অস্থির একটা ভাব সবকিছুর মধ্যে, এটা হচ্ছে গিয়ে ইমোশনাল সিমটম। ডিমিনিশড অ্যাবিলিটি টু থিঙ্ক অর কনসেন্ট্রেট অ্যান্ড ইনডিসিসিভনেস, যে কথাটি বলছিলাম যে সবকিছুর মধ্যে কোনো একটা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে, ল্যাক অফ কনসেন্ট্রেশন যেটি ছিল, এবং ইনডিসিসিভনেস, আমি একদম মানে কোনো কিছুর মধ্যে আমি একদম স্থির থাকতে পারছি না, বা স্থির হয়ে কোনো কিছু ঠিক করতে পারি না। এবং এক্সেসিভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, যেটি আমরা আলোচনা করেছি, যে সবকিছুর জন্য নিজেকে সে দোষী মনে করবে, এগুলো ইমোশনাল সিমটম। আর ডিপ্রেশনের ফিজিক্যাল সিমটম কি কি? একটা হলো ভেগ এক্স অর পেইনস, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, আমার আঙ্গুলে ব্যথা করে, আমার ঘাড়ে ব্যথা করে, আমার চোখে ব্যথা করে, আমার নাকে ব্যথা করে, হ্যাঁ, অনেকে এসে এমন অদ্ভুত অদ্ভুত ব্যথা করবে, এবং এই ব্যথাগুলোর কোনো মেডিকেল কজ খুঁজে পাওয়া যায় না। দিনের পর দিন ডাক্তারের কাছে যাচ্ছে, আমার বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, অনেক ইনভেস্টিগেশন করা হচ্ছে, কিন্তু কজ খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম হতে পারে। হেডেক, মাথা ব্যথা খুব কমন একটা কমপ্লেন, বিশেষ করে ইন কেস অফ ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি। অ্যাংজাইটি যখন আমরা পড়বো তখনও আসবো, যে ডিপ্রেশনেও কিন্তু মাথা ব্যথা হতে পারে, অনেক মাথা ব্যথা করে, মাইগ্রেনের ট্রিটমেন্ট নেয়, তারপরে সাইনোসাইটিস আছে কিনা সেটিও সন্দেহ করে, কোনো কিছুতেই কোনো কিছু হয় না, কিন্তু তার মাথা ব্যথা কোনোভাবেই কমে না। দিস পেশেন্ট মে বি সাফারিং ফ্রম ডিপ্রেশন। তারপরে স্লিপ ডিস্টারবেন্স, এটাও একটা ফিজিক্যাল সিমটম। ফ্যাটিক লাগে, যেটা বললাম যে অল্প কাজ করতে অনেক হাঁপিয়ে যায়, হ্যাঁ, এটিও হতে পারে। ব্যাক পেইন হতে পারে, অনেকে আছে ব্যাক পেইন, দীর্ঘদিন ধরে ব্যাক পেইনে ভুগছেন, সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে অনেক কিছু করা হয়েছে, বাট তার স্পাইনে কোনো সমস্যা নেই, ব্যাকে কোনো সমস্যা নেই, এবং খুঁজলে দেখা যাবে যে হি অর শি ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। অ্যান্ড সিগনিফিকেন্ট চেঞ্জ ইন অ্যাপেটাইট রেজাল্টিং ইন ওয়েট লস অর গেইন, যে কথাটি আমরা একটু আগে আলোচনা করেছি। So there are some risk factors of depression. Number one is personal or family history of depression. হ্যাঁ, আমরা এটিওলজি একটু পরে পড়বো, যে পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন। আমরা একটু আগে বলেছি যে যারা লাইফে একবার ডিপ্রেশনে ভোগে তাদের কিন্তু পরবর্তীতে ডিপ্রেশন হওয়ার চান্স থাকে। আর ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন যদি থাকে, যে পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছেন তাদের ভিতরে যদি ডিপ্রেশন থাকে, তাহলে কিন্তু এই পেশেন্টটিও ডিপ্রেশনে সাফার করার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড মেজর লাইফ চেঞ্জ, মেজর লাইফ চেঞ্জ, ট্রমা অর স্ট্রেস। মেজর লাইফ চেঞ্জ বলতে, যেমন একটা লোক আগে অনেক ধনী ছিল, হঠাৎ করে সে গরিব হয়ে গেল, হ্যাঁ, অনেক সময় কিন্তু হয়। অথবা তার খুব নিকটাত্মীয় কেউ মারা গেল, কোনো স্পাউস মারা গেল। এখন একজন মহিলা যার হাজবেন্ড ছিল, হঠাৎ করে সে বিধবা হয়ে গেল, এটা তার হঠাৎ করে একটা লাইফে একটা বড় একটা চেঞ্জ চলে আসলো কিন্তু, হ্যাঁ। বা কারো বাবা মারা গেল, কারো মা মারা গেল, বিশেষ করে দ্য চিলড্রেন হু লসেস দেয়ার মাদার আফটার বিফোর দ্য এজ অফ 11, 11 বছরের আগে মা যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডিপ্রেশনের চান্স অনেক বেশি থাকে। কোনো একটা ট্রমা, এটা একটা মেন্টাল ট্রমা বা ফিজিক্যাল ট্রমা বড় ধরনের কোনো যদি হয় সেক্ষেত্রেও, অথবা কোনো একটা স্ট্রেস,
যে একটা কন্টিনিউয়াস স্ট্রেস অনেক সময় থাকে, আমরা যখন স্ট্রেস ডিসঅর্ডার পড়াবো তখন বলবো যে এই যে কন্টিনিউয়াস কোনো একটা স্ট্রেস যদি থাকে তাহলে কিন্তু তার ডিপ্রেশনের রিস্ক মানে থেকে যায়। আরেকটা হলো সার্টেন ফিজিক্যাল ইলনেস অ্যান্ড মেডিকেশন, আমরা একটু পরে আলোচনা করব যে কিছু ক্রনিক ফিজিক্যাল ইলনেস আছে এবং কিছু মেডিকেশন আছে যেগুলোর জন্য ডিপ্রেশন হতে পারে। এই যে কথাটি আমরা বলছিলাম যে কোমরবিড মেডিকেল কন্ডিশন, হ্যাঁ, কি কি কন্ডিশনে? অ্যাজমা, পেইন ডিসঅর্ডার, আর্থ্রাইটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, স্ট্রোক, ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি। ওবেসিটি কিন্তু ওয়ান অফ দ্য মেজর কজ অফ ডিপ্রেশন, আবার ডিপ্রেশনের কারণেও কিন্তু ওবেসিটি হতে পারে। সো ওবেসিটি এটাকে খুব ভালোভাবে ডিল করা দরকার। যারা ওবেজ আছে তাদের অবশ্যই উচিত যে ওজন নিয়ন্ত্রণ করা বা ওবেসিটির ট্রিটমেন্ট করা। অ্যাজমা, পেইন, আর্থ্রাইটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা ভোগেন তাদের ক্ষেত্রে বিশেষ করে যে এই যে ক্রনিক ডিজিজগুলো এগুলোর ক্ষেত্রে ডিপ্রেশন হতে পারে। স্ট্রোকের পেশেন্টে পোস্ট স্ট্রোক ডিপ্রেশন হতে পারে। ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় ডিপ্রেশনের সিমটম নিয়ে ডাক্তারের কাছে আসে। ইভেন ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার আগে কিন্তু তারা ডিপ্রেশন নিয়ে ডাক্তারের কাছে আসেন, পরে দেখা যায় যে তার ডায়াবেটিস আছে। আরেকটা জিনিস বাদ পড়েছে সেটি হচ্ছে আরেকটা জিনিস বাদ পড়েছে সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম ইজ অ্যানাদার কজ অফ ডিপ্রেশন। কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে যেটুকু একটু দেখো যে পেশেন্ট উইথ ডিপ্রেশন 1.6 টাইমস মোর লাইকলি টু ডেভেলপ করোনারি আর্টারি ডিজিজ। দুটোই কিন্তু হতে পারে, ভাইস ভার্সা। পেশেন্ট উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ আর মোর লাইকলি টু হ্যাভ ডিপ্রেশন, আবার পেশেন্ট উইথ ডিপ্রেশন আর মোর লাইকলি টু হ্যাভ কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে ডিপ্রেশন হতে পারে, আবার ডিপ্রেশন বেশি থাকলে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। দুটোই কিন্তু হয়, একদম ভাইস ভার্সা। And also 4 times more likely to experience a myocardial infarction. যারা ডিপ্রেসিভ পেশেন্ট, সাধারণ নর্মাল মানুষদের চেয়ে ডিপ্রেসিভ পেশেন্টদের কিন্তু 4 গুণ বেশি চান্স থাকে এমআই হওয়ার, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার। সো ডিপ্রেশন ইজ ভেরি মাচ নোটোরিয়াস ফর কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস। আর ডিপ্রেশন টুয়াইস অ্যাজ প্রিভ্যালেন্ট ইন ডায়াবেটিস। নর্মাল পেশেন্টদের যা ডিপ্রেশন থাকে দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডিপ্রেশনের রেট প্রায় ডাবল অ্যান্ড মোর প্রিভ্যালেন্ট ইন ওমেন উইথ ডায়াবেটিস দেন ইন মেন। এটা আমরা তো নর্মালি দেখেছি যে মহিলাদের ক্ষেত্রে ডিপ্রেশনের চান্স পুরুষদের চেয়ে প্রায় ডাবল থাকে, তো ডায়াবেটিকের ক্ষেত্রেও তাই হয়। অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড ওবেসিটি, যে কথাটি একটু আগে বললাম যে মোর ইন ওবেজ ওমেন দেন ইন মেন। মেনের ক্ষেত্রেও হয়, মানে ওমেনদের ক্ষেত্রে দেখা যায় 54% ওবেজ ওমেন তারা ডিপ্রেশনে ভোগেন, আর মেলের ক্ষেত্রে 46%। তো বিএমআই মোর দেন 30 যদি হয়, ওমেন অ্যাসোসিয়েটেড উইথ নিয়ারলি 50% ইনক্রিজ ইন লাইফ টাইম প্রিভ্যালেন্স অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার। যাদের বিএমআই 30-এর উপরে তাদের দেখা যায় যে সাধারণ মানুষের যে পরিমাণ ডিপ্রেশন থাকে এদের ক্ষেত্রে ডিপ্রেশনের পরিমাণ মানে 50%-এরও বেশি। Regarding etiology, as we discussed previously, etiologyর ক্ষেত্রে জেনেটিক কজটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস অফ দ্য পিপল উইথ ইউনিপোলার ডিপ্রেশন হ্যাভ 30 to 35% প্রিভ্যালেন্স রেট ফর ডিপ্রেশন, অ্যান্ড সেকেন্ড ডিগ্রি রিলেটিভস এর ক্ষেত্রে 12 to 15% প্রিভ্যালেন্স রেট। আমরা কিন্তু দেখেছিলাম যে নর্মাল পপুলেশনের ক্ষেত্রে প্রিভ্যালেন্স রেট আমরা যেটা বলেছিলাম যে আমাদের রিসেন্ট স্টাডিতে এসেছে 6 to 7%, কিন্তু দেখা যায় যে যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ভিতরে ডিপ্রেশন আছে তাদের ক্ষেত্রে 30 to 35%, অর্থাৎ মানে জেনেটিক্সের যে একটা বড় রোল রয়েছে, ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে, সেটা কিন্তু প্রমাণ হয়। এবং সেকেন্ড ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে দেখা যাবে যে 12 থেকে 15% এই প্রিভ্যালেন্স রেট, অর্থাৎ ইজ কোয়াইট হাই। আর সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর এটিওলজি, সেটি হচ্ছে একটা বলা হয় যেটি কগনিটিভ এরর। তোমাদের ক্ষেত্রে আমি এই দুটোই কথাটাই বলবো, এই দুটোই মনে রাখো। কগনিটিভ এরর, এখানে বেকস একজন সাইকোলজিস্ট, উনি বেকস কগনিটিভ ট্রায়াড, উনি একটা ট্রায়াড দিয়েছেন ডিপ্রেশন ডেভেলপ করার। সেটি হচ্ছে একটা নেগেটিভ ভিউ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। যখন মনে করবেন যে যেমন এখানে লিখেছেন যে এভরিওয়ান হেটস মি বিকজ আই অ্যাম ওয়ার্থলেস, সবাই, আমি একেবারে ওয়ার্থলেস, এই জন্য সবাই আমাকে অপছন্দ করে। তো যখন সবাই আমাকে অপছন্দ করে এটা আমার মনে হবে, তখন আমার মনে হবে যে না, নেগেটিভ ভিউজ অ্যাবাউট ফিউচার, আই উইল নেভার বি গুড অ্যাট এনিথিং বিকজ এভরিওয়ান হেটস মি। আমাকে যেহেতু সবাই পছন্দ করে কাজেই আমার ভবিষ্যতে আসলে ভালো কিছু হবে না, কারণ সবাই আমাকে অপছন্দ করে। যেহেতু আমার ভবিষ্যতে ভালো কিছু হবে না, তাহলে কি হবে? নেগেটিভ ভিউজ অ্যাবাউট ওয়ানসেলফ, তার মানে আমি আসলে একেবারে ওর্থলেস।
তো আমি যখনই আবার ওর্থলেস, তখনই আবার তার মনে হবে যে যেহেতু আমি ওর্থলেস, সেহেতু সবাই আমাকে অপছন্দ করে, আমাকে অপছন্দ করে, এই কারণে আমাকে আমার ভবিষ্যৎ একেবারেই ভালো হবে না, আমার ভবিষ্যৎ ভালো হবে না, মানে আমি একেবারে অপ্রয়োজনীয় হয়ে গেলাম। এই যে একটা ট্রায়াডের ভিতরে পেশেন্ট পড়ে যায়, পড়তে পড়তে তার ডিপ্রেশন দিন দিন বাড়তে থাকে। তো এটা হচ্ছে একটা কগনিটিভ এররের বা কগনিটিভ বেক্স কগনিটিভ মডেল আমরা বলি, বা বেক্স কগনিটিভ ট্রায়াড। এটি হচ্ছে সাইকোলজিক্যাল কজ। আরো অনেক কজ আছে, সেগুলো আমি এখন আর আলোচনা করব না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে গিয়ে নিউরোট্রান্সমিটার, যেটা আমরা বলি যে বায়োলজিক্যাল কজ। বায়োলজিক্যাল কজটা একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ আমরা এটার উপরে বেসিস করেই আসলে পেশেন্টকে মেডিকেশন প্রেসক্রাইব করি। বায়োলজিক্যাল কজের ভিতরে তিনটা নিউরোট্রান্সমিটার, সেরোটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিন। হ্যাঁ, এই তিনটা মিলায়ে কিন্তু দেখো একদম এই তিনটা হরমোন নিউরোট্রান্সমিটারের কম্বিনেশনে মুড, ইমোশন এবং কগনিটিভ ফাংশন মেনটেন হয়। হ্যাঁ, সেরোটোনিন, এই সেরোটোনিন কি করবে, একটা ইম্পালসিভিটি তৈরি করবে। ডোপামিন এটি ড্রাইভ তৈরি করে। আর হচ্ছে নরএপিনেফ্রিন, এরা হলো এনার্জি এবং ইন্টারেস্ট তৈরি করে। এই তিনটাকে মিলায়ে তৈরি হয় হলো ইমোশন, মুড এবং কগনিশন। এই তিনটার যে কোনো একটার ফাংশন যদি ইম্পেয়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমার মুড এবং ইমোশন এবং আমার কগনিটিভ ফাংশন কিন্তু আর ঠিক থাকবে না। এই ছবিটা যদি একটু ভালো করে দেখো, তিনটার যে কোনো একটা নিউরোট্রান্সমিটার যদি তার কাজ বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আলটিমেট ইফেক্টটা হবে আমার মুড, ইমোশন এবং কগনিশনের উপরে। তো ডিপ্রেশনের জন্য আমরা সাধারণত এই সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন এই দুটোকেই বেশি রেসপন্সিবল মনে করি। কিভাবে? এই ছবিটা যদি দেখো, যে একটা হেলদি পার্সনের ক্ষেত্রে যেটি হয়, এই সবগুলো হচ্ছে নার্ভ এন্ডিং। এই যে ব্লু কালার এবং গ্রিন কালার, এগুলো হচ্ছে নার্ভের এন্ডিং। আর দুইটা নার্ভের মাঝখানে এই স্পেসটা হচ্ছে সাইনাপটিক ক্লেফট। তো এই সাইনাপটিক ক্লেফটে ভেতরে যেটি হয়, নার্ভ এন্ডিং থেকে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন, এই যে 5-হাইড্রোক্সিট্রিপটামিন, এটাই সেরোটোনিন, এই সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন সিক্রেশন হয়। এবং পোস্ট সাইনাপটিক ক্লেফটে বা পোস্ট সাইনাপটিক নার্ভে যেটি থাকে, সেটি হচ্ছে এই নরএপিনেফ্রিন এবং 5-হাইড্রোক্সিট্রিপটামিন রিআপটেক ট্রান্সপোর্টার থাকে। অর্থাৎ নার্ভ এন্ডিং থেকে এগুলো সিক্রেট হওয়ার পরে পোস্ট সাইনাপটিক নার্ভে এগুলো আপটেক হয়ে যাবে, রিআপটেক হয়ে যাবে। তো যত কম সময় ধরে এই রিঅ্যাপটেকটা হবে, অর্থাৎ যত বেশি সময় এই সাইনাপটিক ক্লেফটে এই 5-হাইড্রোক্সিট্রিপটামিন এবং নরএপিনেফ্রিন কাজ করবে, তত আমার মুডটা ভালো থাকবে। দিস ইজ দ্য বেসিক এবং খুব সহজভাবে বোঝার বিষয়, যে সাইনাপটিক ক্লেফটে আমার 5-হাইড্রোক্সিট্রিপটামিন বা সেরোটোনিন এবং নরএপিনেফ্রিনের যে কনসেন্ট্রেশন, এটি যত বেশি থাকবে, তত আমার মুড ভালো থাকবে, এবং যত এটি কমে যাবে, তত হচ্ছে গিয়ে আমার মুড খারাপ হবে বা মুডটা ডিপ্রেসড হবে। এই যে দেখো পরের ছবিতে, ডিপ্রেসড মুডের ক্ষেত্রে এখানে সাইনাপটিক ক্লেফটে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিনের পরিমাণ অনেক কম। এই কম হওয়ার দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে হয় প্রোডাকশন কমে গেছে সেরোটোনিনের বা নরএপিনেফ্রিনের, অথবা সাধারণত প্রোডাকশন কমে না, সাধারণত যেটা হয় এটা খুব তাড়াতাড়ি রিঅ্যাপটেক বা মেটাবোলাইজড হয়ে যায়। তো যত তাড়াতাড়ি রিঅ্যাপটেক হবে এবং যত তাড়াতাড়ি মেটাবোলাইজড হবে, তত কিন্তু এই সাইনাপটিক ক্লেফটে এই দুটো নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশন কমে যাবে, এবং এই দুটো নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশন কমে যাওয়া মানেই হচ্ছে গিয়ে আমার মুডটা ডিপ্রেসড হয়ে যাবে। দিস ইজ দ্য বেসিক মেকানিজম, এটাকে আমরা বলি বায়োলজিক্যাল মডেল। এখন ট্রিটমেন্ট কি ডিপ্রেশনের? ট্রিটমেন্টের মধ্যে প্রথম যে ট্রিটমেন্ট, সেটি হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, যে কথাটি আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই তোমাকে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে, তাকে জানাইতে হবে যে হ্যাঁ, ইউ আর সাফারিং ফ্রম ডিপ্রেসিভ ইলনেস, ইউ আর সাফারিং ফ্রম মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অর ইউ আর সাফারিং ফ্রম ডিসরাপটিভ মুড রেগুলেশন ডিসঅর্ডার, অর ইউ আর সাফারিং ফ্রম ডিসথাইমিয়া অর এনিথিং। প্রথমে পেশেন্টকে আমার ডায়াগনোসিসটা বলতে হবে যে আপনি এই ডিপ্রেশনে রয়েছেন। কেন বলতে হবে? দেখো এখনকার পেশেন্টরা কিন্তু অনেক স্মার্ট। হ্যাঁ, আজ থেকে 10 বছর, 15 বছর বা 20 বছর আগের পেশেন্টদেরকে আমরা যা বলতাম সেটাই ঠিক। পেশেন্টের কিন্তু আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। কিন্তু এখন কিন্তু এই যে আইটির যুগে বা তথ্য প্রযুক্তির যুগে পেশেন্টদের কিন্তু অনেক অপশন। তুমি যদি বলো যে আপনি আমার মনে হচ্ছে যে আপনি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছেন, পেশেন্ট কিন্তু বাসায় গিয়ে গুগলে সার্চ করবে যে আমার সিমটমের সাথে আসলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার মিলে কিনা, আমাকে ডক্টর যে ট্রিটমেন্ট দিয়েছে সেটা মিলে কিনা। অনেক সময়ই ঠিক আছে যে গুগলে সার্চ করে যা পায় তার সাথে আসলে ক্লিনিক্যাল বিষয় অনেকগুলোই হয়তো বা মিলবে না, বা সে হয়তো ইন্টারপ্রিটেট করতে পারবে না।
কিন্তু সে ইন্টারপ্রেট করতে না পারলেও কি হবে, কিন্তু কিছু সিমটম তো তার মিলবে, কিছু কিন্তু সে বুঝবে। সে ইন্টারপ্রেট করতে না পারলে তোমাকে আবার বুঝিয়ে দিতে হবে। এটা কিন্তু এখন বর্তমান যুগে আমরা প্রায় ফেস করছি। হ্যাঁ, অনেক পেশেন্টই আসে যে গুগল নিয়ে চলে এসেছে। এই জন্য পেশেন্টকে তার ডায়াগনোসিসটা বলে দেওয়া অত্যন্ত জরুরি, এবং তাতে করে হবে কি, পেশেন্ট উইল হ্যাভ কনফিডেন্স ইন ইট, যেটা সাইকিয়াট্রিতে খুব জরুরি। পেশেন্টের যদি ডক্টরের উপর কনফিডেন্স না থাকে, তাহলে এই পেশেন্ট কিন্তু সুস্থ করা খুব মুশকিল। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে প্রথমে পেশেন্টকে অ্যাসিওর করতে হলে তাকে তোমাকে আগে তার ডায়াগনোসিস বলতে হবে যে আপনার এই ডায়াগনোসিস, এবং আপনাকে আমরা এখন মেডিকেশন দিব অথবা এই করব, এবং তাতে করে আপনার এতদিন সময় লাগতে পারে সুস্থ হতে, বা আরো বেশি সময়ও লাগতে পারে। এই কথাটি অন্তত পেশেন্টকে তোমার বলে দিতে হবে। অথবা পেশেন্ট যদি মাইনর হয়, পেশেন্ট যদি চিলড্রেন হয়, বা পেশেন্ট যদি এমন হয় যে তোমার কথা বোঝার মতো অবস্থায় নেই, তাহলে তার অ্যাটেন্ডেন্ট যারা থাকবে, তার রিলেটিভ যারা থাকবে, তাদেরকেও আমার কিন্তু বোঝাতে হবে। সাধারণত ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডমিশনের প্রয়োজন পড়ে না যদি মাইল্ড টু মডারেট ডিপ্রেশন হয়, বাট ইন কেস অফ সিভিয়ার ডিপ্রেশন যদি এরকম হয় যে পেশেন্টের রিপিটেডলি সুইসাইডাল অ্যাটেম্প্ট থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু হসপিটালাইজড করতে হতে পারে। সুইসাইডাল অ্যাটেম্পটের জন্য হসপিটালাইজ করতে হতে পারে, অথবা পেশেন্ট এত বেশি ডিপ্রেসড এবং যে তার খাবার দাবার একেবারেই খাচ্ছেন, তার নিউট্রিশন হাইড্রেশন মেনটেন করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমার পেশেন্টকে অ্যাডমিশন করতে হতে পারে। হ্যাঁ, তো সিচুয়েশন বুঝে পেশেন্টকে আমি যদি হসপিটালাইজ করার ইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে হসপিটালাইজ করব, যদি ইন্ডিকেশন না থাকে তাহলে আমরা বাসায় রেখে তার মেডিকেশনের ব্যবস্থা করব। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কি? ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ফর অ্যাটলিস্ট 6 to 9 মান্থ। এই কথাটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা কিন্তু অনেক সময় দেখি যে খুব অল্প দিনের জন্য প্রেসক্রাইব করা হয়। অল্প দিনের জন্য প্রেসক্রাইব করলে কিন্তু হবে না। অ্যান্টি ডিপ্রেসেন্ট পেশেন্টকে নিতে হবে। ইউজুয়ালি এখানে 6 to 9 মান্থ লেখা আছে, বাট জিনিসটা হলো যে সিমটম কমার পরেও তাকে 6 to 9 মান্থ মেডিকেশনে থাকতে হবে। অর্থাৎ অ্যান্টি ডিপ্রেসেন্ট শুরু করার পরে অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলো ইফেক্টিভ ক্লিনিক্যাল ইফেক্ট শুরু হতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ সময় লাগতে পারে। তো যখন ক্লিনিক্যাল ইফেক্ট শুরু হলো, এরপরে পেশেন্টের সিমটম কমা শুরু হবে। সিমটম কমতে কমতে একসময় গিয়ে যখন পেশেন্ট কমপ্লিটলি সিমটম ফ্রি থাকবে, তারপরেও 6 মাস বা 9 মাস ওষুধ কন্টিনিউ করার দরকার পড়তে পারে। এটা কিন্তু পেশেন্টকে শুরুতেই বুঝিয়ে বলতে হবে। যেটি হচ্ছে যে এই অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার পরে যেহেতু আমরা পেশেন্টকে হসপিটালে রাখবো না, আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট করতে চাই, বা হসপিটালে রাখলেও যখন আমরা বাসায় থেকে ছুটি দিব, অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার পরে পেশেন্টকে কিন্তু অ্যাটলিস্ট ওয়ান্স এ মান্থ আমাকে ইয়ে করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, অথবা অ্যাটলিস্ট ওয়ান্স ইন 4 to 8 উইকস আফটার ফার্স্ট কন্ট্যাক্ট। প্রথমবারে আসার পরে 1 মাস থেকে 2 মাস পর পর আমার পেশেন্টকে ফলো আপ করতে হবে এবং অ্যাসেস ফর অ্যাডহেরেন্স, সাইড ইফেক্ট, সুইসাইডাল আইডিয়েশন অ্যান্ড রেসপন্স। যে আমি অ্যান্টিডিপ্রেসেন্ট দিলাম কিন্তু পেশেন্টের কোনো রেসপন্স হলো না, সেক্ষেত্রে যেটি হতে পারে যে পেশেন্টের ডিপ্রেশন বাড়তে পারে এবং একসময় গিয়ে তার ভিতরে সুইসাইডাল আইডিয়েশন কিন্তু ডেভেলপ করতে পারে, এবং সুইসাইডাল আইডিয়েশন ডেভেলপ করলে পেশেন্টকে অবশ্যই হসপিটালে অ্যাডমিশনের জন্য আমার রিকমেন্ড করতে হবে। আর পাশাপাশি ফলো আপে আমাকে দেখতে হবে যে আমার পেশেন্ট ট্রিটমেন্ট অ্যাডহেরেন্স আছে কিনা, অর্থাৎ সে ঠিক মতো ওষুধ নিচ্ছে কিনা, তার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, মেডিকেশনের সাইড ইফেক্টগুলো আমরা একটু পরে আলোচনা করবো, সাইড ইফেক্ট হচ্ছে কিনা, এবং তার মানে ডিপ্রেশন কমছে কিনা সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। মেইনটেনেন্সের কথা যেটি বলেছিলাম যে সাধারণত অ্যান্টিডিপ্রেসেন্ট শুড কন্টিনিউ এন্ড টেক দেম অ্যানাদার 6 to 12 মান্থ, যেটি বলেছিলাম যে রিমিশনে যাওয়ার পর অর্থাৎ সিমটম কমার পরেও 6 থেকে 12 মাস ওষুধ কন্টিনিউ করতে হতে পারে। অ্যান্ড পেশেন্ট 2 or more এপিসোড, যাদের ক্ষেত্রে এই যে বলেছিলাম যে ডিপ্রেশনটা একবার হলে পরবর্তীতে লাইফ টাইমে আবার হতে পারে, তো এরকম যাদের ক্ষেত্রে 2 বার বা তার বেশি পরিমাণে এরকম এপিসোডের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সিমটম কমে যাওয়ার পরে অর্থাৎ সিমটম রিমিশনে যাওয়ার পরেও আরো 15 মাস থেকে 3 বছর একটানা অ্যান্টিডিপ্রেসেন্ট নেওয়া লাগতে পারে। ইউজুয়ালি কিন্তু পেশেন্টরা এতদিন শুনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমাকে এতদিন ওষুধ খেতে হবে। তাকে তোমার বুঝাইতে হবে যে আপনার যদি ডায়াবেটিস হতো, আপনার যদি হার্টের অসুখ হতো, বা আপনার যদি প্রেশার হতো, তাহলে কিন্তু ব্লাড প্রেশার হতো, আপনার কিন্তু দীর্ঘদিন আপনাকে একেবারে লাইফ লং ওষুধ খেতে হতো। কিন্তু ডিপ্রেশনের ওষুধ যদিও একটু দীর্ঘদিন খেতে হয়, কিন্তু খেলে একটা সময় গিয়ে আপনি ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবেন। এভাবে বুঝিয়ে পেশেন্টকে রাজি করাইতে হবে।
আরেকটা হলো যে কথাটি আমরা বলেছিলাম যে ডিসথাইমিয়া যদি হয়, যে পারসিস্টেন্ট ডিপ্রেশন, হ্যাঁ, লো গ্রেড ডিপ্রেশন ফর মোর দেন 2 ইয়ার্স এরকম যদি থাকে, তাহলে এইটাকে আমরা বলি ক্রনিক মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ ডিসথাইমিয়া। এক্ষেত্রে আমাদের যেটি হয় সেটি হলো ওই 15 মাস থেকে 28 মাস আফটার অ্যাকিউট ফেজ অফ ট্রিটমেন্ট, যেটি আমরা বলেছিলাম যে প্রায় 15 মাস থেকে 30 মাস বা কেউ বলে 28 মাস, হ্যাঁ, এরকম ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে রিমিশনের পরে। আচ্ছা, এই কথাটি যে কথাটি আমরা বলেছিলাম যে আমার অ্যাডহেরেন্স চেক করতে হবে, কারণ পেশেন্টরা কিন্তু সাধারণত যেটা হয় যে খুব রিল্যাক্টেন্ট থাকে সিমটম কমে যাওয়ার পরে, যে আমি তো এখন ভালোই আছি, আমার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। পেশেন্টকে কিন্তু বুঝাইতে হবে যে আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ওষুধ বন্ধ করে দেন, তাহলে আপনার এই সমস্যা কিন্তু আবার ফেরত আসবে, এবং এটা কিন্তু আগের বারে আপনার যে পরিমাণ মন খারাপ ছিল, বিষণ্ণতা ছিল, তার চেয়ে পরিমাণ কিন্তু বেশি হবে। এই কথাটি যদি আমরা পেশেন্টকে ভালো মতো বুঝিয়ে বলতে পারি, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কমে যাবে। আচ্ছা, ফার্মাকোথেরাপির ভিতরে অ্যান্টিডিপ্রেসেন্টের যে ক্লাসিফিকেশন, তার ভিতরে আমরা প্রথমে যে ড্রাগটি আসে সেটি হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, অর্থাৎ এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। অর্থাৎ আমরা ওই যে ছবিটা দেখেছিলাম যে সেরোটোনিন সিক্রেশন হওয়ার পরে পোস্ট সাইন্যাপটিক নার্ভে এটা হচ্ছে রিআপটেক হয়ে যায়, তো এই রিআপটেকটাকে ইনহিবিট করে, এটি হচ্ছে গিয়ে এই ড্রাগের কাজ। রিআপটেক ইনহিবিট করলে কি হবে, সাইন্যাপটিক ক্লেফটে সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়বে, কনসেন্ট্রেশন যদি বাড়ে তখন ডিপ্রেশন আলটিমেটলি কমে আসবে। তো কি কি এসএসআরআই আছে আমাদের, এসএসআরআই গুলোর ভিতরে আমরা ব্যবহার করি সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, ফ্লুঅক্সেটিন, তারপরে ফ্লুভোক্সামিন, প্যারোক্সেটিন এবং সার্টালিন। এখানে ইনিশিয়াল ডোজ এবং ডোজ রেঞ্জ গুলো দেওয়া আছে। আমরা সাধারণত ইনিশিয়াল ডোজ দিয়েই শুরু করব, কারণ আমরা ইনিশিয়াল ডোজ দিয়ে আমাদের সাইকোট্রপিক ড্রাগগুলোর একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমরা একেবারে মিনিমাম ইফেক্টিভ যে ডোজ সেটা দিয়ে শুরু করব, তারপরে আমরা ওয়েট করব। এখানে ডিপ্রেশনের ক্ষেত্রে, অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ডোজ দেওয়ার পরে 3 থেকে 4 সপ্তাহ ওয়েট করব, তারপরে তার ক্লিনিক্যাল রেসপন্স দেখব। যদি 50% সিমটম না কমে তাহলে আমরা আবার ডোজ বাড়াবো, কিন্তু যদি 50% সিমটম কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যে ডোজ শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করব। এখন এসএসআরআই কমন সাইড ইফেক্ট গুলো কি কি, এটি পরীক্ষায় আসতে পারে। এসএসআরআই কমন সাইড ইফেক্টের ভিতরে নশিয়া, ভমিটিং এবং ডায়রিয়া, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড ইফেক্টটা এসএসআরআই এর ক্ষেত্রে খুব বেশি হয়। সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে এসএসআরআই এর ক্ষেত্রে, হেডেক হতে পারে। আরেকটা জিনিস এসএসআরআই এর ক্ষেত্রে হতে পারে সেটি হচ্ছে ইনসোমনিয়া। এসএসআরআই এর ক্ষেত্রে যেহেতু এরা মুডটাকে ইউফোরিক করতে পারে, ইনসোমনিয়া হতে পারে। এবং খুব কমন একটা সাইড ইফেক্ট যেটা সব অ্যান্টিডিপ্রেসেন্টের ক্ষেত্রে হয়, সেটা হলো অ্যান্টিডিপ্রেসেন্ট ইনডিউসড ম্যানিয়া হতে পারে। হ্যাঁ, পেশেন্ট এসেছে ডিপ্রেশন নিয়ে, আমি তাকে অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করলাম, এরপরে 2-3 সপ্তাহ পরে দেখা যাবে যে পেশেন্টে চলে এসেছে আমার কাছে ম্যানিক ফিচার নিয়ে। এটা কিন্তু প্রায়ই ঘটে, বিশেষ করে এই যে বাইপোলার মুড ডিসঅর্ডারের যে পেশেন্টগুলো, তাদের প্রথম এপিসোডটা যদি ডিপ্রেসিভ এপিসোড হয়, যে আগে কোনো ম্যানিক এপিসোডের হিস্ট্রি নেই, এইবারই তার প্রথম ডিপ্রেশনের হিস্ট্রি, এই পেশেন্টকে যদি আমি অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করি, পেশেন্ট কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে তার আবার ম্যানিক সুইং নিয়ে চলে আসতে পারে। তো এই কারণে আমরা 3 সপ্তাহ পরে পেশেন্টকে ফলো আপ করি। তো এটি হলো ডিপ্রেশনের একটি এসএসআরআই এর কমন সাইড ইফেক্ট। দ্বিতীয় যে এসএসআরআই সেটি হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা ইউজ করি। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আমাদের কি কি আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে আছে অ্যামিট্রিপটাইলিন, ইমিপ্রামিন, তারপরে ডক্সেপিন, নরট্রিপটাইলিন, ডেজিপ্রামিন। তো আমাদের দেশে আমরা সাধারণত অ্যামিট্রিপটাইলিন, ইমিপ্রামিন, নরট্রিপটাইলিন, প্রমিপ্রামিন এগুলো বেশি ব্যবহার করি। এগুলো একেবারে মিনিমাম ডোজ থেকে শুরু করে ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত আমরা যেতে পারি। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গুলো অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে খুব ভালো ড্রাগ, বাট এর কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে এবং কিছু প্রিকশন আছে। যেমন কার্ডিয়াক কন্ডাক্ট ডিস্টারবেন্স, অর্থাৎ হার্ট ব্লক যদি কারো থাকে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যদি হার্ট ব্লক থাকে, সেক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। এবং ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রেও দেওয়ার ব্যাপারে খুব সাবধানে দিতে হবে। এক্সিস্টিং কগনিটিভ ডিসফাংশন এবং পটেনশিয়াল ফ্যাটাল ইন ওভারডোজ, অর্থাৎ পেশেন্টের যদি সুইসাইডাল আইডিয়া থাকে বা সুইসাইডাল অ্যাটেম্পটের হিস্ট্রি থাকে, তারা কি করে অনেক সময় ঘুমের ওষুধ অনেকগুলো খেয়ে ফেলে। হ্যাঁ, অনেক সময় হাতের কাছে যে ওষুধই পায় সেই ধরনের ওষুধ নিয়েই
তারা খেয়ে ফেলে। এই ধরনের পেশেন্টকে আমরা সাধারণত এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করি না, কারণ হাতের কাছে অনেকগুলো যদি তার এই অ্যামিট্রিপটাইলিন বা নরট্রিপটাইলিন থাকে, সেগুলো যদি সে একবারে খেয়ে ফেলে, এটা কিন্তু তার কার্ডিও টক্সিসিটি তৈরি করতে পারে। এবং এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে এটা প্রলংগেশন অফ কিউটি ইন্টারভেল। ইসিজি করলে কিউটি যে ইন্টারভেল থাকে এটাকে প্রলং করে ফেলে এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টগুলো, যে কারণে এখানে একটা কোশ্চেন স্যাররা পরীক্ষার হলে জিজ্ঞাসা করে যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওভারডোজ বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং নিয়ে কোনো একটা পেশেন্ট যদি আসে হসপিটালে, তাহলে তাকে আমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি করাবো। যদিও পেশেন্টটা সাইকেট্রিক, যদিও পেশেন্টটা সুইসাইড করার জন্য বা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে অ্যান্টিডিপ্রেসেন্টগুলো বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সে অনেকগুলো খেয়ে ফেলেছে, কিন্তু তাকে কিন্তু শুরুতেই আমরা সাইকেট্রি ওয়ার্ডে অ্যাডমিট করব না, তাকে আমরা অ্যাডমিট করব কার্ডিওলজি ওয়ার্ডে। কারণ কি? কারণ এই যে কার্ডিয়াক সাইড ইফেক্টটা প্রলংগেশন অফ কিউটি ইন্টারভেল, এটার কারণে কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এই পেশেন্টটাকে অবশ্যই আগে কার্ডিওলজিতে ভর্তি করাতে হবে, তারপরে যখন এই সাইড ইফেক্টটা মিনিমাইজ হবে, তারপরে তাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা সাইকেট্রি ওয়ার্ডে নিয়ে আসবো। সো দিস ইজ দ্য ভেরি কমন কোশ্চেন, পরীক্ষায় প্রায় স্যাররা জিজ্ঞেস করবেন যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওভারডোজ বা পয়জনিং এর পেশেন্টকে আমরা কোন ওয়ার্ডে ভর্তি করাবো। সেকেন্ড যে পরের যে ড্রাগটি সেটা হচ্ছে সেরোটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর। আমরা এসএসআর এর ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, অর্থাৎ দে ওয়ার্ক অনলি অন সেরোটোনিন। বাট এই ড্রাগগুলো সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন দুটোর উপরেই কাজ করবে। কি কি আছে? যেমন হচ্ছে ভেনলাফাক্সিন, ডেসভেনলাফাক্সিন এবং ডুলোক্সেটিক। অর্থাৎ এটা সাইন্যাপটিক ক্লেফটে দে ওয়ার্ক নট অনলি অন সেরোটোনিন রিঅ্যাপটেক, দে অলসো প্রোহিবিট দ্য নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক। এবং এগুলোর কমন সাইড এফেক্ট কি? এগুলোর কমন সাইড এফেক্ট হচ্ছে নশিয়া, কনস্টিপেশন, হেডেক, ডিজিনেস এন্ড সোমলোনেস, ড্রাই মাউথ, সেক্সুয়াল ডিসফাংশন এন্ড ইনক্রিজড ব্লাড প্রেশার। আর এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে নরএড্রেনার্জিক সেরোটোনার্জিক স্পেসিফিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এটাকে আমরা বলি নাসা, অনেক সময় বলা হয় যে নরএড্রেনার্জিক সেরোটোনার্জিক স্পেসিফিক অ্যান্টিডিপ্রেসেন্ট। কি কি? একটা হচ্ছে মির্টাজাপিন, আর সাধারণত আমরা খুব কমনলি ইউজ করি মির্টাজাপিন। এই মির্টাজাপিন মোর সিডেটিভ এবং কমন সাইড ইফেক্ট হচ্ছে সিডেশন, অ্যাপেটাইট স্টিমুলেশন আর ওয়েট গেইন এবং কনস্টিপেশন। এটাও আমরা এখন খুব কমনলি ইউজ করি। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। তাহলে আমরা ডিপ্রেশনের ক্রাইটেরিয়াগুলো কি কি এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার কি কি, আর এই ফার্মাকোথেরাপির ভেতরে এই ড্রাগগুলোর নাম এবং তাদের কমন সাইড ইফেক্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর নেক্সট দিনে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা শুরু করব। হ্যাঁ, অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে আমরা নেক্সট দিনে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর সম্ভব হলে বই পড়তে পারো। ফার্মাকোলজিতে তোমাদের অ্যান্টিডিপ্রেসেন্ট যে চ্যাপ্টার রয়েছে সেখানে এই ফার্মাকোলজির ট্রিটমেন্টগুলো এখানে আরো একটু ডিটেইলে লেখা আছে, সেটাও তোমরা পড়ে নিতে পারো। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, খোদা হাফেজ।